নিউজ 18 বাংলায় স্বাগত। কলকাতা আপডেট নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি শর্মিষ্ঠা। প্রথমেই নজর রাখতে হবে বালিগঞ্জ পার্কের দিকে, কারণ সেখানে যে অভিযোগ উঠছে মারাত্মক সেই অভিযোগ। বিকৃত যৌন লালসা শিকার এক মহিলা, এবং তিনি যে অভিযোগটা করেছেন কড়িয়া থানায় যে তিনি পণ দিতে পারছিলেন না, সেই কারণে তার স্বামী ভাসুরের সঙ্গে শারীরিক সম্পর্কে মিলিত হতে বাধ্য করেন। এই অভিযোগ দায়ের হয়েছে। ইতিমধ্যে কড়িয়া থানায় ধর্ষণের অভিযোগ দায়ের করেছেন ওই মহিলা। রিলে নয়, ওয়াইফ সোয়াপিং এর মতো গুরুতর অভিযোগ এবার রিয়েলে, খাস কলকাতায় 8 নম্বর বালিগঞ্জ পার্ক রোড, তারই অভিজাত আবাসনের 3 তলায় থাকেন সেন পরিবার। বালিগঞ্জ পার্কের অভিজাত আবাসনে পরিবারের মধ্যেই স্ত্রী অদল বদলের অভিযোগ। ভাসুরের সঙ্গে জোর করে শারীরিক সম্পর্কে বাধ্য করানোর অভিযোগ স্বামীরই বিরুদ্ধে। বালিগঞ্জ পার্ক রোডে সেন পরিবারের বাড়ি। সেন বাড়ির বড় ছেলে নীলাঞ্জন ও ছোট ছেলে সুরঞ্জন সেন। সুরঞ্জনের বিয়ে হয় 14 বছর আগে। সুরঞ্জন সেনের স্ত্রীর অভিযোগ, বিয়ের পর থেকেই পণ চেয়ে চলত শারীরিক ও মানসিক নির্যাতন। পণের টাকা না দেওয়ায় স্বামী সুরঞ্জনই যৌন নির্যাতন করতেন, এমনকি ভাসুরের সঙ্গে শারীরিক সম্পর্কেও বাধ্য করানো হয়। প্রতিবাদ করলে বলা হয় এই পরিবারে নাকি এমনই রীতি। কড়িয়া থানায় স্বামী ও ভাসুরের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করেন মহিলা। পুলিশ ওই বাড়িতে গেলে গ্রেফতারি পরোয়ানা দেখতে চেয়ে 2 অভিযুক্ত মারধর করে। পরে আরো পুলিশ গিয়ে গ্রেফতার করে 2 জনকে। ধৃতদের বিরুদ্ধে 376 ধারায় ধর্ষণ, 377 ধারায় বিকৃত যৌন সম্পর্ক, 498 এর বধূ নির্যাতন, 406 হুমকি দেওয়া সহ 332 ধারায় সরকারি কর্মীকে বাধা দানের মামলা দায়ের হয়েছে। মহিলার বিরুদ্ধে পাল্টা অভিযোগ এনেছেন তার শ্বশুর প্রবীর কুমার সেন। উনি নানান ছেলেদের সঙ্গে ঘুরছে বলে আমরা অভিযোগ করে উই আর আস্কিং ফর এ ডিভোর্স, সেইটার পরিপ্রেক্ষিতে উনি ফলস সব লিখেছেন। ওয়াইফ সোয়াইপের মতো গুরুতর অভিযোগ নিয়ে সেন পরিবারের সদস্যরা মুখ খোলেননি। তবে প্রশ্ন উঠছে, কেন ওই মহিলা এতদিন ধরে ভাসুর ও স্বামীর যৌন নির্যাতন সহ্য করলেন? কেন প্রথমেই তিনি পুলিশকে জানালেন না? তাহলে কি অন্য কোনো কারণ আছে যা মহিলা চেপে যাচ্ছেন? সমস্ত সম্ভাবনাই খতিয়ে দেখছে পুলিশ। ক্যামেরায় সৌমেন দাস ও সুভাষ চক্রবর্তীর সঙ্গে সুজয় পাল ও বিশ্বজিৎ সাহা, নিউজ 18 বাংলা। বালিগঞ্জ পার্কের অভিজাত আবাসনের ছোট বউ এই গুরুতর অভিযোগ করছেন যে পণ না দেওয়ায় স্ত্রী অদল বদলও চলত। তাহলে সেখানেই প্রশ্ন উঠছে যে ভাসুরের স্ত্রী, মানে অভিযুক্ত ভাসুরের স্ত্রীকেও কি এই দেওরের সঙ্গে শারীরিক সম্পর্কে বাধ্য করা হয়েছিল, এবং তিনিও কি এই যৌন লিপ্সা, এই যে বিকৃত কাম, এই বিষয়টিকে মেনে নিয়েছিলেন? পুলিশ তাকেও জিজ্ঞাসাবাদ করতে পারে বলে খবর। বালিগঞ্জ পার্কে সেন পরিবারের অভিজাত আবাসন। পরিবারের ছোট ছেলে সুরঞ্জন সেনের স্ত্রী থানায় অভিযোগ দায়ের করেছেন, পণ না দেওয়ায় তাকে ভাসুর নীলাঞ্জনের সঙ্গে শারীরিক সম্পর্কে বাধ্য করা হতো। প্রতিবাদ করলে বলা হতো এই পরিবারে এমনই রীতি। মহিলা পুলিশকে জানিয়েছেন, গত বছরের জুলাই থেকে আমাকে ভাসুরের সঙ্গে শারীরিক সম্পর্কে বাধ্য করা হয়। মেনে নিতে না পেরে আমি বাপের বাড়ি চলে যাই। শ্বশুর বাড়িতে ফিরলেও পারিবারিক রীতি অমান্য করায় আমাকে ঢুকতে দেওয়া হয়নি। মহিলা পুলিশকে আরো জানিয়েছেন, ভাসুরের স্ত্রীকেও তার স্বামী সুরঞ্জনের সঙ্গে শারীরিক সম্পর্কে বাধ্য করা হতো। পুলিশ সূত্রে খবর, প্রাথমিক তথ্য প্রমাণের ভিত্তিতে অভিযোগের সত্যতাও মিলেছে। এখানেই প্রশ্ন, তাহলে নীলাঞ্জনের স্ত্রী কেন থানায় অভিযোগ জানাননি? নাকি তিনি পারিবারিক রীতি মেনে নিয়েছেন? নীলাঞ্জনের স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করতে পারে পুলিশ। এ নিয়ে কি সেন পরিবারে কখনো অশান্তি হয়েছে তা জানতে সেন পরিবারের বাড়ির পরিচারকদের জিজ্ঞাসাবাদ করা হবে। এছাড়াও নীলাঞ্জন ও সুরঞ্জনের স্ত্রীর বাপের বাড়ির লোকদেরও জিজ্ঞাসাবাদ করা হতে পারে। এদিকে সেন পরিবারের কর্তার অভিযোগ, ছোট বউয়ের বিবাহ বহির্ভূত সম্পর্ক আছে, তাই ডিভোর্সের মামলা করার কথা ভাবছিল শ্বশুর বাড়ি। এখানেও প্রশ্ন, মহিলা কি শ্বশুর বাড়ির সদস্যদের ফাঁসাতে চাইছেন? নিজে বাঁচতেই কি পাল্টা চাপ দিতে চাইছেন মহিলা? নারী নির্যাতনের অভিযোগ থাকায় সুপ্রিম কোর্টের নিয়ম মেনেই তদন্ত এগোচ্ছে। তদন্তে সব দিকই বিবেচনায় রাখছে পুলিশ। নিউজ 18 বাংলা। এবার নজর রাখতে হবে শিলিগুড়ির দিকে, কারণ অবশেষে খোঁজ মিলল সচিনের, এবং শিলিগুড়ি বেঙ্গল সাফারি পার্কে চিতাবাঘের এনক্লোজারেই তার দেখা মিলেছে। কথা বলবো আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম সরকারের সঙ্গে। পার্থ, জানতে চাইবো ঠিক কখন তাকে দেখা যায়, এবং যে বিষয়টা এই মুহূর্তে প্রকাশ্যে আসছে যে তার
মাথার পিছনে এবং চোখের নিচে আঘাত রয়েছে, সেটা কিভাবে হলো? আমরা জানি যে আজ বিকেল 4:40 নাগাদ কিন্তু সচিনের দেখা মেলে, এবং সেটা দেখা মেলে তার যে এনক্লোজার, সেই এনক্লোজারে খাবারের সন্ধানেই কিন্তু সে তার নিজের ঘরে ফিরে এসেছে, এমনটি আমরা জানতে পারছি। এই যে সে ছিল না, এবং আজকে যখন তাকে দেখতে পাওয়া যখন গণকর্মী দেখতে পায়, তার দু জায়গায় চোট রয়েছে, মাথার পেছনে এবং চোখের নিচে। কিভাবে এই চোট লাগলো সেটা আমরা গণকর্মীদের সূত্রে যেতে যে এই যে 15 থেকে 17 ফিট উচ্চতার ফেন্সিং সেই সময় যে লাভ দিয়েছিল গাছের গাছ ঢোকে, সেই লাভ দেওয়ার সময় 90 হেক্টর বোঝা যাচ্ছে। অনেক ধন্যবাদ। আমরা কথা বললাম আমাদের প্রতিনিধি পার্থ প্রতিম সরকারের সঙ্গে, এবং যে বিষয়ের দিকে আমরা নজর রেখেছিলাম, শিলিগুড়ি বেঙ্গল সাফারি পার্কে আজ চিতাবাঘের এনক্লোজারেই দেখা যায় সচিনকে, এবং বনকর্মীরা যে বিষয়টি বলছেন যে খিদে পাওয়ার কারণে, কারণ এই 3 দিন হয়তো সে কোনো খাবার খায়নি, সেই কারণেই নিজেই এই এনক্লোজারে চলে আসে। এই মুহূর্তে খুশির খবর, কারণ নবম ও দশম শ্রেণীর নিয়োগ প্রক্রিয়া শুরু হতে চলেছে, এবং আগামী সপ্তাহের মধ্যে এই নিয়োগপত্র দেওয়া হবে, এই প্রক্রিয়া শুরু হবে, এরকমটাই জানা যাচ্ছে। অন্যদিকে উচ্চ প্রাথমিকেও নিয়োগ প্রক্রিয়া শুরু হবে। গত বছর শিক্ষক নিয়োগকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নেয় দাড়িভিট হাই স্কুল, যার জেরে থমকে যায় শিক্ষক নিয়োগ প্রক্রিয়া। বিশেষত একাদশ দ্বাদশে নিয়োগপত্র দেওয়ার পরেও অনেক স্কুলে শূন্য পদই ছিল না বলে অভিযোগ ওঠে। তখন প্রত্যেক জেলার ডিআইদের ফের সংশোধিত তালিকা পাঠাতে বলা হয়। সেই মতো সংশোধিত তালিকা আসার পরই নবম দশমে নিয়োগপত্র দেওয়ার বিষয়ে সবুজ সংকেত দিয়েছে রাজ্যের স্কুল শিক্ষা দফতর। সেই মতো আগামী সপ্তাহ থেকে নবম ও দশম শ্রেণীর জন্য নিয়োগপত্র দেওয়ার প্রক্রিয়া শুরু হবে। 6238 জনকে নিয়োগপত্র দেবে মধ্যশিক্ষা পর্ষদ। তবে 299টি পদে নিয়োগের ক্ষেত্রে সমস্যা তৈরি হয়েছে, কারণ স্কুল সার্ভিস কমিশন ওই পদের জন্য যে যে স্কুলের নাম দিয়েছিল সেখানে কোনো শূন্য পদই নেই। এই 299টি নিয়োগের জন্য স্কুলে শূন্য পদ খোঁজার কাজ চলছে। তৈরি করা হচ্ছে সংশোধিত তালিকা। একাদশ দ্বাদশে নিয়োগ প্রক্রিয়া প্রায় শেষ। এক্ষেত্রেও 554টি পদের ক্ষেত্রে দেখা যায় সংশ্লিষ্ট স্কুলগুলিতে শূন্য পদ নেই, তাই সংশোধিত তালিকা তৈরি করা হয়। 310টি পদের জন্য নিয়োগপত্র ইতিমধ্যেই দেওয়া হয়েছে। বাকি 244টি পদের জন্য সংশোধিত তালিকা তৈরি করা হচ্ছে। উচ্চ মাধ্যমিকেও নিয়োগপত্র দেওয়ার প্রক্রিয়া শুরু করতে চলেছে স্কুল সার্ভিস কমিশন। জানুয়ারির মধ্যেই ভেরিফিকেশন পর্ব সেরে ফেলতে চায় তারা। প্রায় 17,000 উত্তীর্ণ প্রার্থীকে ডাকা হবে। উচ্চ প্রাথমিকে শূন্য পদ প্রায় 13,000। সূত্রের খবর, পঞ্চম থেকে দ্বাদশ সব শ্রেণীর জন্যই শিক্ষক নিয়োগ প্রক্রিয়া ফেব্রুয়ারির মধ্যে সম্পূর্ণ করতে চায় রাজ্য সরকার। নিয়োগ নিয়ে ইতিমধ্যেই জটিলতা কেটে গেছে, আর তাই দেরি করতে চাইছে না রাজ্য স্কুল শিক্ষা দপ্তর। শুধুমাত্র নবম দশম নয়, উচ্চ প্রাথমিকেরও নিয়োগ প্রক্রিয়া ফেব্রুয়ারি মাসের মধ্যেই শেষ করতে চাইছে রাজ্য স্কুল শিক্ষা দপ্তর। ক্যামেরায় অসিত দাসের সঙ্গে সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা, কলকাতা। শহর কলকাতার দূষণ মাত্রা বিশেষ বিশেষ দিনগুলিতে এদেশের রাজধানী দিল্লিকেও টেক্কা দিচ্ছে। তাই শহর কলকাতার বায়ু দূষণ রুখতে কড়া পদক্ষেপ নিয়েছে রাজ্য পরিবহন দপ্তর। 31শে ডিসেম্বর এক বিশেষ নির্দেশিকা জারি করা হয়েছে, যেখানে স্পষ্টভাবে বলা হয়েছে বিধাননগর, হাওড়া, কলকাতা, বারাকপুর এই কমিশনারেটে 15 বছরের পুরনো বাণিজ্যিক গাড়ি প্রবেশ করতে দেওয়া হবে না। আর এই 4টি জায়গায় BS4 গাড়িকেই ব্যবসায়িক কাজে লাগানো হবে। শহর কলকাতায় ক্রমশ বাড়ছে দূষণের মাত্রা। বায়ু দূষণের তিলোত্তমা হার মানাচ্ছে রাজধানী দিল্লিকেও। এর জন্য 15 বছরের বেশি পুরনো গাড়ির ব্যবহারকেই দায়ী করছেন বিশেষজ্ঞরা। গাড়ি প্রস্তুতকারক সংস্থাগুলোর তরফ থেকে দাবি করা হয় নতুন গাড়ির ক্ষেত্রে দূষণের পরিমাণ 1.5 গ্রাম হলেও আসলে তা বেড়ে গিয়ে দাঁড়াচ্ছে 4 গ্রাম। আর তার ফলে দূষণের মাত্রা কিছুটা হলেও প্রভাব পড়তে পারে, এমন আশঙ্কার কথা শোনাচ্ছেন পরিবেশবিদরা। 2008 সালেই শহরের 15 বছরের বেশি পুরনো গাড়ি চালানো নিষেধাজ্ঞা জারি করে কলকাতা হাইকোর্ট। 2016-এ হাইকোর্টের নিষেধাজ্ঞা মানার নির্দেশ দেয় গ্রিন ট্রাইব্যুনালও। তারপরও বাগে আসেনি পরিস্থিতি, কারণ
এতদিন কলকাতার বাইরে রেজিস্ট্রেশন হওয়া গাড়ির উপর কোনো বিধিনিষেধ ছিল না। ভিন জেলা বা রাজ্যে রেজিস্ট্রেশন হওয়া 15 বছরের বেশি পুরনো গাড়ি অবাধে শহরে ঢুকত। কলকাতায় রেজিস্ট্রেশন হওয়া গাড়ি 15 বছর পেরোলে কলকাতার বাইরে ফের তার রেজিস্ট্রেশন করানো হতো। নতুন করে রেজিস্ট্রেশন করিয়ে পুরনো গাড়ি ফিরত শহরে। ভিন রাজ্য থেকে প্রত্যেক দিনই শহরে এই ধরনের বাস এবং একই সঙ্গে লরি কলকাতা শহরে এসে পৌঁছচ্ছে, আর তাতেই দূষণের মাত্রা ক্রমশ বাড়তে শুরু করে দিয়েছে। চেক পয়েন্ট আছে, এন্ট্রি পয়েন্ট কলকাতার, সেই এন্ট্রি পয়েন্টগুলোকে রেস্ট্রিক্ট করতে হবে, যাতে দেখা যে কোনো প্রাইভেট গাড়িও যদি কলকাতায় ঢোকে সেটা 7 দিনের বেশি না থাকে। এই পরিস্থিতিতে গত 31শে ডিসেম্বর একটি নির্দেশিকা জারি করে রাজ্য পরিবহন দফতর। তাতে বলা হয় 15 বছরের বেশি পুরনো কোনো বাণিজ্যিক গাড়ি কলকাতা, বিধাননগর, হাওড়া ও ব্যারাকপুরে ঢুকতে দেওয়া হবে না। কলকাতায় বাণিজ্যিকভাবে কেবলমাত্র BS4 গাড়ি চালানো যাবে। নির্দেশিকা কার্যকর করতে 35 জন মোটর ভেহিকলস ইন্সপেক্টর নিয়োগ করেছে পরিবহন দফতর। রাজ্যের পদক্ষেপকে স্বাগত জানিয়েছে ট্রাক ও ট্যাক্সি সংগঠন। 15 বছর হয়ে গেছে, যেগুলো আছে মানে শেষ হয়ে গেছে, সেগুলো কলকাতার বাইরে কিন্তু বিলং করছে, সেগুলো কলকাতার ভেতরে ঢুকছে না। যদি আরো সক্রিয় হয় তাহলে পরে এটা বন্ধ করতে পারবে বেআইনি। এটাকে আমরাও সমর্থন করি না। কিছুটা উল্টো সুর বাস মালিক সংগঠনের। এই ধরনের পরিকাঠামো নেই এখানটায়, এইরকম সিদ্ধান্ত পুনরায় দিতে যায়, এটা দুর্ভাগ্যজনক অবস্থা হবে। শহরে দূষণ নিয়ন্ত্রণ করতে না পেরে ইতিমধ্যেই জাতীয় পরিবেশ আদালতের কোপে পড়েছে রাজ্য সরকার। দিতে হয়েছে 5 কোটির জরিমানাও। তাই পরিবহন দফতরের নয়া নির্দেশিকা তাৎপর্যপূর্ণ বলেই মত ওয়াকিবহাল মহলের। ক্যামেরায় কুণাল চৌধুরীর সঙ্গে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা। নিউজ 18 বাংলার খবরে শিলমোহর। কয়েকদিন আগে ময়দান স্টেশনে মেট্রো যে দুর্ঘটনা হয় সেইখানে কিন্তু প্রাথমিক তদন্ত রিপোর্ট পেশ করেছে কমিশনার অফ রেলওয়ে সেফটি, এবং সেখানে পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে থার্ড রেল কানেক্টর ভেঙেই আগুন লেগেছিল মেট্রোর কামরায়। এমনকি দুর্ঘটনা এড়াতে কলকাতা মেট্রোকে একগুচ্ছ পরামর্শ সিআরএস এর। তাদের মতে আরো উন্নত করতে হবে মেট্রো স্মোক ও ফায়ার অ্যালার্ম। মূল কন্ট্রোল রুমে ফায়ার অ্যালার্মের লিঙ্ক রাখতে হবে। পাবলিক অ্যাড্রেস সিস্টেমকেও আরো উন্নত করতে বলা হয়েছে। নজর রাখতে হবে হাওড়া ব্রিজের দিকে, কারণ সেখানে টান 3 ঘন্টা ধরে নাটক চলছে। এক যুবক সেই হাওড়া ব্রিজের রেলিং এ দাঁড়িয়ে রয়েছে এবং গুয়াহাটির এই যুবকের নাম হেমন্ত গগৈ। হেমন্তকে বোঝানোর চেষ্টায় পুলিশ। হাওড়া ব্রিজের রেলিং এ দাঁড়িয়ে রয়েছেন এক যুবক, গুয়াহাটির বাসিন্দা সেই যুবক হেমন্ত গগৈ তার নাম। হেমন্তকে বোঝানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ। প্রায় 3 ঘন্টা হাওড়া ব্রিজে এই টান নাটক চলছে। কথা বলবো আমাদের প্রতিনিধি ভেঙ্কটেশ্বর লাহিড়ির সঙ্গে। ভেঙ্কটেশ্বর, জানতে চাইবো যে গুয়াহাটি থেকে এই হেমন্ত গগৈ কিভাবে হাওড়া ব্রিজে এলো এবং এই মুহূর্তে পরিস্থিতি কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে? উনি কিভাবে হাওড়াতে এলেন সেটা পুলিশ পরের বিষয়টা দেখতে। এখন তাকে বুঝিয়ে সুঝিয়ে হাওড়া ব্রিজের রেলিং এ ঝুলতে তাকে নামানো হচ্ছে এখন পুলিশের কাছে সব থেকে বড় চ্যালেঞ্জ। এবং পুলিশ, দমকল, বিজেপির ম্যানমেন গ্রুপ প্রত্যেকে তাকে দফায় তাকে বোঝানোর চেষ্টা করছে যে রেলিং এর ওপর থেকে সে যেন উপরে উঠে আসে, কিন্তু এখনো পর্যন্ত যুবককে কিন্তু বুঝিয়ে উঠতে পারছে না। বারবারই মাঝে মধ্যে রেলিং থেকে উপর ধাপে উঠছে পারে আসার জন্য, কিন্তু তারপরে আবার কিছুক্ষণ বোঝানোর পরে সে রাজি হচ্ছে উপরে আসার জন্য। পরবর্তীকালে সে আবার নিচে স্টেপে চলে যাচ্ছে। অর্থাৎ বলে চলে যে পুলিশ রীতিমতো হিমশিম খাচ্ছে কিন্তু এখন এই যুবককে উঠাচ্ছে দিয়ে। যদি এখনো পর্যন্ত কোনো পরিবারই কোনো সিদ্ধান্ত দিতে পারছে না পুলিশ, সেক্ষেত্রে বিপদ হতে পারে। তুমি জানতো যে যেখান থেকে ঝুলছে সেখানে যদি কোনো রকম অসাবধানতা বসে হয় সেক্ষেত্রে যুবক গঙ্গায় চলে যেতে পারে। সেই জায়গায় দাঁড়িয়ে কোনো রকম ঝুঁকি এখন পুলিশ তাকে বোঝানোর চেষ্টা চালানো হচ্ছে। এবং ইতিমধ্যে বিভাগ প্রতীক পুলিশ যারা যদিও গঙ্গায় সেখানে তারা রয়েছে, বাই চান্স যদি কোনো বছর সে যদি এখনো পর্যন্ত সেই নাটকটা জারি রয়েছে। অনেক ধন্যবাদ ভেঙ্কটেশ্বর। শীতকালীন অধিবেশনের রাফাল বিতর্ক নিয়ে উত্তপ্ত লোকসভার অন্দর এবং লোকসভার ভিতরে ও বাইরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিশানা করে চলেছেন কংগ্রেসের সভাপতি রাহুল গান্ধী। কিন্তু তারই মাঝে এক অন্য মুডে পাওয়া গেল কংগ্রেসের সভাপতিকে। যে ছবি আমরা দেখেছিলাম বাদল অধিবেশনে, এবার সেই একই মুডে পাওয়া গেল কংগ্রেসের সভাপতি রাহুল গান্ধীকে। দলীয় সাংসদকে চোখ টিপলেন রাহুল গান্ধী। একেবারে রিল্যাক্স মুডে পাওয়া গেল কংগ্রেসের সভাপতি রাহুল গান্ধীকে। আমরা বাদল অধিবেশনেও এই একই ছবি দেখেছিলাম, এই একই ছবি দেখা গিয়েছিল সংসদের অন্দরে। কংগ্রেসের সভাপতি রাহুল গান্ধীকে তখনও চোখ টিপতে দেখা যায়, আজও দলীয় সাংসদকে চোখ টিপতে
দেখা গেল কংগ্রেসের সভাপতিকে একেবারে রিল্যাক্সড মুডে, যেমন অ্যাগ্রেসিভ ভাবে আজকে নিজেকে প্রেজেন্ট করেছেন লোকসভার অন্তরে, তার পাশাপাশি একেবারে রিল্যাক্স মুডে ধরা দিলেন কংগ্রেসের সভাপতি রাহুল গান্ধী। Therefore, you only can be taken that. Therefore, you only that can be taken that. Therefore, you only Group is a new company. Group is a new company in the name. Group is a new company in the name. That can be taken that. রাফাল ইস্যুতে আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে টার্গেট করেছেন কংগ্রেসের সভাপতি রাহুল গান্ধী। তার পাল্টা জবাব দেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী নির্মলা সীতারামন, এবং দীর্ঘ যে তিনি জবাব দিয়েছেন তারপরও কিন্তু ফের প্রশ্ন তুলেছেন কংগ্রেসের সভাপতি রাহুল গান্ধী, এবং তিনি স্পষ্টতই জানিয়ে দিয়েছেন তার টার্গেট, তার নিশানা কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। The intergovernmental agreement was signed on 23rd September. The first aircraft will be delivered in 3 years. In 3 years from 2016. That is in 2019. This year, September, you will have the first aircraft, and the 36th aircraft will be here in 2022. Instead of one squadron, which is 18, in that account, we will get 2 squadrons, which is 36 flyaway. We bought on the advice of Air Force 36 flyaway. आपने 2 घंटे बात की, मगर आपने इसका जवाब नहीं दिया कि HAL से कॉन्ट्रैक्ट छीनकर अनिल अंबानी को कॉन्ट्रैक्ट देने का निर्णय किसने लिया? डिफेंस मिनिस्टर सेड दैट वी आर अक्यूजिंग हर. The frame she used was, you are accusing us. Madam, I am not accusing you. And I am not accusing Mr. Parrikar. I am accusing Mr. Narendra Modi. Let us be absolutely clear. You have done, other than try to defend a lie, you have done nothing. So I do not think that you are involved in the Rafale scam. I have no proof so far to say that you are involved. But I am very clear that the Prime Minister is directly involved in the Rafale scam.